স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো ঐচ্ছিক পরামর্শদান বা এক্লেকটিক কাউন্সেলিং। আজকের ক্লাসে আমরা ঐচ্ছিক পরামর্শদান কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলো কী কী, স্তরগুলো কী কী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে কাউন্সেলিংয়ের মধ্যে প্রত্যক্ষ পরামর্শদান, অপ্রত্যক্ষ পরামর্শদান বা ডাইরেক্টিভ কাউন্সেলিং, নন ডাইরেক্টিভ কাউন্সেলিং পড়িয়ে দিয়েছি। এছাড়া গাইডেন্সের বিভিন্ন বিষয়গুলো, গাইডেন্স কাকে বলে, গাইডেন্স বৈশিষ্ট্য, গাইডেন্সের টাইপ ইত্যাদি বিষয়গুলো আমার পড়ানো হয়ে গেছে। তোমরা যদি এগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে ঐচ্ছিক পরামর্শদান বা এক্লেকটিক কাউন্সেলিং। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। ঐচ্ছিক পরামর্শ বা সমন্বয় পরামর্শ বা এক্লেকটিভ কাউন্সেলিং, যে পদ্ধতিতে প্রত্যক্ষ অপ্রত্যক্ষ উভয় পদ্ধতির প্রয়োজন মতো মিশ্রণকে বলা হয় ঐচ্ছিক পরামর্শদান। এখানে পরামর্শদাতা ব্যক্তির পর্যবেক্ষণ করে এবং তারপর স্থির করে তিনি কোন পথে অগ্রসর হবেন। তিনি প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষ যেতে পারেন বা অপ্রত্যক্ষ থেকে প্রত্যক্ষ যেতে পারেন, অর্থাৎ প্রয়োজন মতো প্রত্যক্ষ অপ্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করতে পারেন। তাহলে আমরা কি জানতে পারলাম? ঐচ্ছিক পরামর্শ হলো প্রত্যক্ষ অপ্রত্যক্ষ পরামর্শদানের মিশ্রণকে বলা হয় ঐচ্ছিক পরামর্শদান। ঐচ্ছিক পরামর্শদানে এক্লেকটিক কাউন্সেলিং ডাইরেক্টিভ এবং নন ডাইরেক্টিভ কাউন্সেলিংয়ের মিশ্রণকে বলা হয় ঐচ্ছিক পরামর্শদান। এই ঐচ্ছিক পরামর্শদানে প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষ হতে পারে বা অপ্রত্যক্ষ থেকে প্রত্যক্ষর মাধ্যমে পরামর্শ দেওয়া হতে পারে। ঐচ্ছিক পরামর্শদানের সমর্থন হলো এফ.সি. থর্ন এবং বার্দিন। এই যে এফ.সি. থর্ন এবং বার্দিন ছিলেন ঐচ্ছিক পরামর্শদানের সমর্থন। আমরা যখন ডাইরেক্টিভ কাউন্সেলিং পড়েছিলাম, ডাইরেক্টিভ কাউন্সেলিং প্রবক্তা পড়েছিলাম, প্রবক্তা হলো উইলসন, আর নন ডাইরেক্টিভ কাউন্সেলিংয়ের প্রবক্তা হলো কার্ল রজার। কিন্তু ঐচ্ছিক পরামর্শ বা এক্লেকটিভ কাউন্সেলিংয়ের সমর্থন এখানে কোনো একজন নির্দিষ্ট না, এখানে দুজন ঐচ্ছিক পরামর্শদানকে সমর্থন করেছে। সেই দুজনের নাম তোমরা ভালো করে মনে রাখবা। একটা হলো এফ.সি. থর্ন অ্যান্ড বার্দিন। এফ.সি. থর্ন এবং বার্দিন এই দুজন ছিলেন ঐচ্ছিক পরামর্শদানের সমর্থন। কাউন্সেলিং অ্যান্ড কাউন্সিলার বোথ আর অ্যাক্টিভ অ্যান্ড কোঅপারেটিভ। ঐচ্ছিক পরামর্শদানে কাউন্সিলার অ্যান্ড কাউন্সিলি কাউন্সিলার এবং ক্লায়েন্ট দুজনেই থাকে অ্যাক্টিভ এবং কোঅপারেটিভ, দুজনের অ্যাক্টিভ থাকে এবং কোঅপারেটিভ সহযোগিতার মাধ্যমে ঐচ্ছিক পরামর্শদান পদ্ধতি চলতে থাকে। আশা করি বোঝা গেল। এরপর দেখে নিই এরপর কি আছে। এরপর আমরা ঐচ্ছিক পরামর্শদানের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করে নিই। 1 নম্বর কি আছে? এই কৌশলের দ্বারা ব্যক্তিসত্তার বিষয় এবং তাৎক্ষণিক সমস্যার সমাধান হয়ে থাকে। 2 নম্বর কি? এই পরামর্শদান কৌশল সমন্বয় পদ্ধতি ব্যবহার করে করা হয়। 3 নম্বর হলো পরামর্শদান শুরুতে পরামর্শগ্রাহীদের সক্রিয় ভূমিকা পালন করে থাকে এবং পরামর্শদাতা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে থাকে। তাই পরামর্শদান কৌশল পরামর্শদাতার দক্ষতার উপর বেশি গুরুত্ব আরোপ দেওয়া হয়। 3 নম্বর কি আছে? 4 নম্বর আছে এই পরামর্শদান কৌশলে পরামর্শদাতার দক্ষতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আর 5 নম্বর কি আছে? অল্প খরচে নীতির ওপর এই পরামর্শদান কৌশল প্রতিষ্ঠিত। তাহলে আমরা কি জানতে পারলাম? ঐচ্ছিক পরামর্শদান যেহেতু প্রত্যক্ষ অপ্রত্যক্ষ উভয় সংমিশ্রণ হয়, সেই জন্য ঐচ্ছিক পরামর্শদানে দুটোর মিশ্রণে গঠিত হয়, সেই জন্য এখানে ব্যক্তিসত্তার বিকাশ এবং তৎক্ষণাৎ সমস্যার সমাধান করা যায়। এই পদ্ধতি যেহেতু পরামর্শদান কৌশল পদ্ধতি বলা হয়, পরামর্শদানের কৌশল পদ্ধতি ব্যবহার করে থাকে। এই পদ্ধতি যেহেতু পরামর্শদাতা এবং পরামর্শগ্রাহীতা কাউন্সিলর এবং ক্লায়েন্ট দুজনের সংমিশ্রণে হয় বলে এটা খরচটা কম লাগে। আর এটা যেহেতু দুজনের সংমিশ্রণে হয়, এটা তাড়াতাড়ি সময়টা কম লাগে। আশা করি বোঝা গেল।
এরপর দেখে নিই ঐচ্ছিক পরামর্শদানের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো কী কী এবার একটু দেখে নিই। দেখো প্রথমে কি আছে, ঐচ্ছিক পরামর্শদানের প্রথম স্তর হলো সুসম্পর্ক স্থাপন। মানে এই স্তরে পারস্পরিক সহযোগিতা ও তথ্যের আদান প্রদানের প্রক্রিয়া চলতে থাকে। মানে প্রাথমিকভাবে পারস্পরিক বিশ্বাস, সম্মান বা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে এই প্রক্রিয়া অগ্রসর হয়। মানে এখানে কাউন্সিল এবং ক্লায়েন্টের মধ্যে একটি সুসম্পর্ক স্থাপন করা হয়। 2 নম্বর কি আছে, 2 নম্বর হলো সমস্যা সমাধানে প্রকল্প প্রণয়ন। সমস্যা সমাধানের প্রকল্প প্রণয়ন বলতে কি মানে, সমস্যাটির প্রকৃত নির্ধারণ করার পর সমস্যার সমাধানের জন্য বিশ্লেষণ করা হয় এবং সমস্যা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় এবং বিশ্লেষণের পর একটি প্রকল্প মানে বিশ্লেষণ করা একটি প্রকল্প প্রণয়ন করা হয়। আশা করি বোঝা গেল। তার 3 নম্বর কি আছে, 3 নম্বর হলো সমস্যা মানে সচেষ্টা। মানে কিভাবে সমস্যার সমাধান করা হবে তা একটা পরিকল্পনা গ্রহণ করা হয় এবং কিভাবে সমস্যার সমাধানের পথ মানে সূত্র বের করার জন্য বিভিন্ন পরামর্শদাতা ও পরামর্শগ্রাহীতার মধ্যে আলোচনা মানে সমাধানে প্রচেষ্টা গ্রহণ করে। আর 4 নম্বর কি আছে, সমাধানের উপায়। সমাধানের উপায় বলতে এখানে পরামর্শগ্রাহীতার সমাধানের সূত্রগুলি সমাধানের জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয় এবং বিভিন্ন পদ্ধতি প্রয়োগের মানে এখানে ডাইরেক্টিভ কাউন্সিলিং এবং নন ডাইরেক্টিভ কাউন্সিলিং মানে প্রত্যক্ষ পরামর্শ এবং অপ্রত্যক্ষ পরামর্শ গ্রহণ করে কিভাবে ক্লায়েন্টের সমস্যার সমাধান করা যায় তার সূত্রটাকে নির্ণয় করা হয়। আর 5 নম্বর কি হয়, অনুসরণ করা। অনুসরণ বলতে ফলো আপ করা। ফলো আপ করতে বলে এখানে পরামর্শগ্রাহীতার মানে সমস্যার সমাধান করার পর তার কতটা সাফল্য আছে তা ফলো আপ করা হয়। তাহলে আমরা কী কী জানতে পারলাম, স্তরগুলো কী কী। 1 নম্বর হলো পরামর্শদাতা এবং পরামর্শগ্রাহীতার মধ্যে সুসম্পর্ক স্থাপন হবে। 2 নম্বর হলো সমাধান প্রকল্প প্রণয়ন করা, সমাধানে সচেষ্ট হওয়া। এখানে যেহেতু দুজনে অ্যাক্টিভ থাকে তার মধ্যে সমস্যা সমাধানে সচেষ্ট হয়। 4 নম্বর হলো সমাধানের উপায় নির্ণয় করা। আর লাস্ট হলো অনুকরণ করা। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নিই, এবার আমরা দেখব ঐচ্ছিক পরামর্শদানের যে সমস্ত সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো একটু দেখে নিই। দেখো 1 নম্বর পয়েন্ট কি আছে, পরামর্শদাতা পরামর্শগ্রাহীতার উভয় সক্রিয় থাকার ফলে সমস্যার সমাধান খুব সহজে হয়। আমরা কি বললাম, আমরা এই যে বললাম যে দুজনে অ্যাক্টিভ থাকে, পরামর্শদাতা এবং পরামর্শ উভয় যেহেতু অ্যাক্টিভ থাকে তাহলে সেই জন্য খুব সহজেই সমস্যার সমাধান করা যায়। 2 নম্বর কি আছে, এই পরামর্শদের সক্রিয়তা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহারিক দিকে কার্যকরী প্রযোজ্য। এই পরামর্শদানে ব্যবহারিক দিকটার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। 3 নম্বর হলো পরামর্শদান সক্রিয় পরামর্শগ্রাহীতার সক্ষমতা ও দুর্বলতা বুঝতে সাহায্য করে থাকে। আর 4 নম্বর কি আছে, ব্যক্তির আচরণকে সামগ্রিক বিশ্লেষণ করে ব্যক্তির সমস্যা সমাধান চেষ্টা করা হয়। মানে এই যেহেতু এখানে কাউন্সিলিং অ্যান্ড ক্লায়েন্ট মানে দুজনে যেহেতু সক্রিয় থাকে, এর দ্বারা ব্যক্তির যে সমস্ত সমস্যা হয় মানে সেই সমস্যাগুলো বুঝে সহজে তাড়াতাড়ি করে সমাধান করা যায়। এটা খুব অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়। এটাই হলো ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা। এবার দেখে নিই ঐচ্ছিক পরামর্শের যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলো একটু দেখে নিই। 1 নম্বর কি আছে, এই পরামর্শদান কৌশলকে অনেক অস্পষ্ট অমনোবিজ্ঞান সম্মত বলে মনে করা হয়। অস্পষ্ট কেন বলা হয়েছে, যেহেতু এখানে প্রত্যক্ষ অপ্রত্যক্ষ মানে ডাইরেক্টিভ এবং নন ডাইরেক্টিভ কাউন্সিলিং দুটোকে গ্রহণ করা যায়। যেহেতু দুটোকে গ্রহণ করা যায় সেই জন্য অনেক সময় অস্পষ্ট দেখা যায়। মানে কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করা অনেক সময় মানে এই দিক থেকে অস্পষ্টতা মানে কোনটা গ্রহণ করছে সেটা ঠিক করে বোঝা যায় না। এই জন্য ঐচ্ছিক পরামর্শদানে একটু অস্পষ্টতা দেখা যায়। 2 নম্বর কি হলো, কোনো সঠিক নিয়ম ছাড়া সমস্যার সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে পরামর্শগ্রাহীতাকে অধিক স্বাধীনতা দেওয়া হয়। এখানে যেহেতু ঐচ্ছিক পরামর্শদানে ক্লায়েন্টের অতিরিক্ত স্বাধীনতা থাকে, এবার কোন পদ্ধতি গ্রহণ করবে সেটা যেহেতু স্পষ্ট থাকে না, সেখানে অতিরিক্ত স্বাধীনতায় মানে সঠিক সমাধান করার পক্ষে অসুবিধা দেখা যায়। আর 3 নম্বর কি আছে, সঠিক প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শ পদ্ধতি একই সঙ্গে ব্যবহার করা যায় না। অনেক সময় প্রত্যক্ষ পরামর্শ দুটো নিয়ে হচপচ লেগে যায়, কোনটা গ্রহণ করবে সেটা নিয়ে অসুবিধা দেখা যায়। এটাই হলো ঐচ্ছিক পরামর্শদানের একটি অসুবিধা। আশা করি বোঝা গেল ঐচ্ছিক পরামর্শদানের অসুবিধাগুলো কী কী।
এতক্ষণ আমরা ঐচ্ছিক পরামর্শদান বা এক্লেকটিক কাউন্সিলিং পড়লাম। আমি তোমাদের এই যে কাউন্সিলিংয়ের যে টাইপগুলো বা অ্যাপ্রোচগুলো আছে তার মধ্যে ডাইরেক্টিভ কাউন্সিলিং, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং, ঐচ্ছিক পরামর্শদান কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এই যে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের মধ্যে যে পার্থক্যটা আছে এই পার্থক্যটা একটু দেখে নিই। আমাদের গাইডেন্সও পড়ানো হয়ে গেছে এবং কাউন্সিলিংও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা গাইডেন্স কাউন্সিলিংয়ের মধ্যে যে পার্থক্য থাকে মানে পার্থক্যগুলো আছে সেগুলো একটু দেখে নিই। দেখো, গাইডেন্সের পার্থক্য আর কাউন্সিলিংয়ের পার্থক্যগুলো। নির্দেশনা যে কেউ দিতে পারে, আর কাউন্সিলিং মানে পরামর্শদান শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিই দিতে পারে। আমরা কি পড়েছিলাম? গাইডেন্স যে কোনো ব্যক্তি কোনো বিষয়ে গাইডেন্স বা নির্দেশনা দেওয়া থাকে, কিন্তু পরামর্শদান মানে কাউন্সিলিং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির দ্বারা কাউন্সিলিং হতে পারে। 2 নম্বর কি আছে? নির্দেশনা ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন পক্ষে। নির্দেশনা ধারাবাহিক হতে পারে বা নিরবিচ্ছিন্ন হতে পারে, কিন্তু পরামর্শদান ধারাবাহিক পক্ষে। শুধুমাত্র সকলের জন্য নয়, শুধুমাত্র সমস্যাযুক্ত ব্যক্তিদের পরামর্শ দেওয়া হয়, অন্যদের নয়। এই যে পরামর্শদান মানে কাউন্সিলিং যে কোনো ব্যক্তিকে যারা সমস্যাগ্রস্ত ব্যক্তি তাদেরকেই কাউন্সিলিং বা পরামর্শ দেওয়া হয়। এর মানে যারা সমস্যাগ্রস্ত ব্যক্তি তাদের জন্যই পরামর্শদানের ব্যবস্থা হয়েছে। কিন্তু গাইডেন্স যে কোনো ব্যক্তি সমস্যা যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তির পরামর্শ নিতে পারে। 3 নম্বর কি আছে? নির্দেশনা গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি সহায়তা করে, আর পরামর্শ চিকিৎসামূলক কেন্দ্রিক মানে চিকিৎসা কেন্দ্রিক। মানে নির্দেশনার দ্বারা যে কোনো বিষয় যেহেতু সমস্যা নেই, মানে গণতান্ত্রিক সচেতনতা, কোনো বিষয়ে না জানা থেকে অন্য কোনো ব্যক্তির সাহায্য নিয়ে সে বিষয়ে জানা যায়। সেটা হলো যে গণতান্ত্রিক সচেতনতার বৃদ্ধির জন্য নির্দেশনা বা গাইডেন্স না হয়। কিন্তু পরামর্শ দেয় একটি চিকিৎসাপূর্ণ মানে যারা সমস্যাগ্রস্ত ব্যক্তি তারাই পরামর্শ মানে কাউন্সিলিং নেওয়ার জন্য সে কাউন্সিলারের কাছে যায়। এটা একটা চিকিৎসা কেন্দ্রিক বিষয়। আশা করি বোঝা গেল। এরপরে পার্থক্যগুলো দেখে নিই। নির্দেশনা মানে গাইডেন্স প্রত্যক্ষ পরোক্ষ দুটি ভাগে হতে পারে, কিন্তু পরামর্শদান শুধু ক্ষেত্রে প্রত্যক্ষ বেশি গুরুত্ব দেওয়া হয়। নির্দেশনা ব্যাপক এবং বিস্তারিত। নির্দেশনা যেহেতু যে কোনো ব্যক্তি দিতে পারে, এর জন্য এই পরিধিটা ব্যাপক, অনেকের এই দিতে পারে। কিন্তু নির্দেশনা অপেক্ষা পরামর্শদানের পরিধি কম, শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রেই পরামর্শ দেওয়া হয়ে থাকে। মানে এই যে পরামর্শদানে যারা সমস্যাগ্রস্ত ব্যক্তি তারাই পরামর্শদানের জন্য ব্যক্তির কাছে যায়, তাই পরামর্শদানের পরিধিটা সীমিত। এখানে পরামর্শ যে কোনো ব্যক্তি দিতে পারে না, যারা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি তারাই দিতে পারে। এই জন্য পরামর্শদানের পদ্ধতিটা অনেকটা সীমিত। গাইডেন্স ডেভেলপমেন্ট করে, কিন্তু পরামর্শ দান একটি রেমেডি দেয়। মানে গাইডেন্স হলো কোনো বিষয়ে দক্ষতা মানে জ্ঞান অর্জনের জন্য গাইডেন্স দেওয়া হয়, কিন্তু পরামর্শ রেমেডি বলতে কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি রেমেডি দেন মানে সমাধানের জন্য সে কাউন্সিলার কাছে যায় এবং পরামর্শ মানে কাউন্সিলিং নিয়ে থাকে। এই জন্য কাউন্সিলিংকে একটি রেমেডি দেওয়ার জন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। লাস্ট পয়েন্ট হলো গাইডেন্স এডুকেশন ও জবে বেশি দেওয়া হয়। মানে গাইডেন্স বলে এডুকেশন মানে কে কোন ফিল্ডে যাবে বা কী নিয়ে পড়লে তার ভালো চাকরি পাবে, এই সমস্ত বিষয় অনেক যারা যে বিষয়ে দক্ষ আছে তার কাছ থেকে গাইডেন্স বা নির্দেশনা দেওয়া থাকে। কিন্তু পরামর্শ অনেক সময় পার্সোনাল মানে ব্যক্তিগত কোনো প্রবলেম বা সামাজিক কোনো প্রবলেম বা সমস্যাগ্রস্ত ব্যক্তি পরামর্শ দানের জন্য পরামর্শদাতার কাছে বা কাউন্সিলরের কাছে দিয়ে থাকে। এটি সোশ্যাল রিলেশনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আশা করি বোঝা গেল। তাহলে গাইডেন্স কাউন্সিলিংয়ের পার্থক্যগুলো তার বুঝতে পারলে। তাহলে আজকে আমাদের এক্লেকটিক কাউন্সিলিং বা ঐচ্ছিক কাউন্সিলিং কাকে বলে সেটা আমরা জানতাম। বিশেষ করে এক্লেকটিক কাউন্সিলিং কাকে বলে তোমরা এটা মনে করবে, এটা ডাইরেক্টিভ অ্যান্ড নন ডাইরেক্টিভ উভয় মিশ্রণ কাউন্সিলিংকে বলা হয় এক্লেকটিক কাউন্সিলিং। এইটা তোমরা খুব ভালো করে বলবে। এই কাউন্সিলিংয়ের যে সমর্থন যে দুজন ব্যক্তি ওই এক্লেকটিক কাউন্সিলিংয়ের যে সমর্থন করেছে সেই দুজনের নাম তোমরা মনে করে এফসি থর্ন অ্যান্ড বার্দিন, এই দুজন যে এক্লেকটিক কাউন্সিলের সমর্থন এই দুজনের নাম মনে রাখবে। আর তাছাড়া এগুলো যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখবে, স্তরগুলো বা সুবিধা অসুবিধা এগুলো দেখে নেবে। তাহলে মানে সাধারণত এক্লেকটিক কাউন্সিলিং কাকে বলে আর এই যে সমর্থন এগুলো থেকে বেশি কোশ্চেন পড়ে। আর তাছাড়া গাইডেন্স কাউন্সিলিংয়ের যে পার্থক্যটা করালাম এই পার্থক্যটা একটু ভালো করে দেখে, কারণ পরীক্ষাতে গাইডেন্স কাউন্সিলিংয়ের পার্থক্য অনেক সময় পড়ে থাকে। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে মেসেজ করে জানাবে। ধন্যবাদ।